নমস্কার, আপনারা দেখছেন জেসি নিউজ প্লাস এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমন মুখার্জি। জেসি নিউজ প্লাসের ইলেকশন স্পেশালে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে। এই মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে আপনাদের জানিয়ে রাখি, প্রথমবারের জন্য তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছেন শামীম আহমেদ। কথা বলবো শামীম আহমেদের সঙ্গে এবং শুনে নেব ওনার ইলেকশনের প্রস্তুতির ব্যাপারে। এছাড়াও শুনবো উনি বিধায়ক হলে কি কি পয়েন্টে উনি কাজ করবেন, কি কি ইস্যু নিয়ে উনি কাজ করবেন, এবং শুনে নেব ওনার বিপক্ষ দলের সম্পর্কে ওনার মতামত। ওয়েলকাম টু জেসি নিউজ প্লাস। থ্যাংক ইউ দাদা, আমি প্রথমে জিজ্ঞেস করবো, আপনি তো এবার পদপ্রার্থী, মানে আপনার তো প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি খুবই, মানে আপনার হেকটিক চলছে শিডিউল। দাদা, প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের সময় দেওয়ার জন্য। না ঠিক আছে, বলুন। হ্যাঁ দাদা, আমি জিজ্ঞেস করবো প্রস্তুতি কেমন চলছে? প্রস্তুতি বলতে আমরা যখন থেকে ইলেকশন ডিক্লেয়ার হয়, তারপর থেকে ক্যান্ডিডেট যখন 17 তারিখে মার্চে ডিক্লেয়ার হওয়ার পর থেকেই কন্টিনিউ 1 মাস আর কি আমি ডোর টু ডোর ক্যাম্পেইন করছি, কখনো র্যালি করছি, কখনো ডাইরেক্ট সাধারণ মানুষের বাড়িতে যাচ্ছি, তারপরে হচ্ছে যেরকম স্ট্রিট কর্নার থেকে আরম্ভ করে সভা থেকে আরম্ভ করে বিভিন্ন রকম প্রোগ্রাম চলছে কন্টিনিউয়াস। দাদা, মানুষের রেসপন্স কেমন দেখছেন? মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে আশীর্বাদ দোয়া করছেন, যেহেতু আর কি এই লাস্ট 15 বছর ধরে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মগরাহাট পশ্চিমে যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের জন্যই আমাকে আশীর্বাদ করবার জন্য রাস্তায় দাঁড়িয়ে আমাকে দোয়াও করছে, আশীর্বাদও করছে। আচ্ছা দাদা, এবার আমি যেটা জিজ্ঞেস করবো, রেজাল্ট তো ডিক্লেয়ার 4 তারিখ, তারপর আপনি যখন, মানে আপনি যদি জিতে যান, আপনার তো কিছু ব্লু প্রিন্ট রয়েছে বা পরিকল্পনা রয়েছে এলাকাকে উন্নয়নের জন্য, মানে কি কি পরিকল্পনা নিয়ে আপনি এগোচ্ছেন? আমি যখন কোঅর্ডিনেটর হয়েছিলাম মগরাহাট পশ্চিম বিধানসভায়, তখন ওখানকার যারা জনপ্রতিনিধি বা যারা আমাদের সংগঠন করে আর কি, তারা বিভিন্ন রকম দাবির কথা বলেছিল। তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট ছিল, যেমন হচ্ছে শিরাকোল হয়ে শেরপুর হয়ে যে উস্তি পর্যন্ত যে খালটা এসেছে, সেই খালটা সংস্কারের জন্য বলেছিলেন। কারণ হচ্ছে শিরাকোলের যে গ্রাম পঞ্চায়েত আছে, ওখানে আর কি পানের বড়জের আছে, প্রচুর মানুষজন এই বিজনেস করেন, পানের বিজনেস করেন। তো ওদের জলের একটা সমস্যা আছে, যদি খালটা সংস্কার করা যায় তাহলে এই জলের সমস্যাটার সমাধান হবে। তো সেই জন্যে অলরেডি এটা টেন্ডার প্রসেসে আছে, আফটার ইলেকশন আমি করে দেবো, ওদের কমিটমেন্ট করেছি। এছাড়াও আমাদের উস্তি ব্রিজটা খারাপ হয়ে পড়ে আছে, যার জন্য আর কি প্রায় ওখানকার মানুষজনকে 8 কিলোমিটার 10 কিলোমিটার ঘুরে উস্তিতে আসতে হয়। তো এই উস্তি ব্রিজটা আর কি করে দেওয়ার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও আরও বামনা ব্রিজ থেকে আরম্ভ করে রাস্তার দুদিকে লাইটের ব্যবস্থা এবং কিছু পথশ্রীর কাজ এবং জলের লাইনের কাজ বাকি আছে, সেগুলো আমরা করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আচ্ছা আচ্ছা। আর দাদা, আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করবো, আপনি তো জানেন যে এখানে বিরোধীরাও প্রচার করছে, তা আপনি কি মনে করছেন এবার কি প্রতিদ্বন্দ্বিতাটা একটু টাফ? না, একদমই নয়, কারণ বিরোধীরা প্রচার করছে না আমার বিধানসভায় সেরকমভাবে। কারণ হচ্ছে তারা যারা মানুষের কাছে যাচ্ছে, তারা একটাই কোশ্চেন করছে, এই যে এসআইআর এর ফলে যাদের নাম ডিলিট হয়েছে, তারা প্রার্থীকে জিজ্ঞাসা করছে, বিজেপির যারা ক্যান্ডিডেট যারা বাইরে যদি যায় আর কি, তাদেরকে জিজ্ঞাসা করছে যে এই যে নাম ডিলিট চলে গেল, এটা তো বিজেপি এবং নির্বাচন কমিশন মিলে করলো, তাহলে আমাদের কি হবে এখন? তো এই প্রশ্নের কোনো উত্তর তাদের কাছে নেই, যার জন্য যেখানে যাচ্ছে মানুষ বিক্ষোভ দেখাচ্ছে, মানুষ সেই জন্য সেরকমভাবে বেরোচ্ছে না। দাদা, আপনি এসআইআর মেনশন করলেন, আমি ওইটাই জিজ্ঞেস করবো, এসআইআর এর ফলে কি এখানে মানে কোনো রকমভাবে মানে মানুষ, মানে যা বৈধ ভোটার, তারা বঞ্চিত হচ্ছেন? একদম তাই, মানে অনেক রকম বৈধ ভোটার আছে যাদের আর কি এখানে দীর্ঘদিন ধরে মানুষ হয়েছে, এখানেই বেড়ে ওঠা, তাদের নাম ডিলিট হয়ে গিয়েছে। তো আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটা অঞ্চলে ক্যাম্প করে তাদের নামগুলো আর কি যাতে আর কি আবার রিটার্ন আসে, তার জন্য আমরা ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করিয়ে দিয়েছি। তো আশা করছি তাদের নাম আবার আসবে রিটার্ন, নাহলে আমরা পাশে থাকবো তাদের। একদমই দাদা।